আমরা এখন যেটা করব জেনারেল নলেজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটু আগে আমরা বাংলা নিয়ে কথা বলছি, যা বলছি ওইটা একটু যদি মাথায় রাখো, বুঝতেছো যে তোমরা কতটা বেনিফিটেড হবা। আহ, মানে ওই জিনিসগুলা, কারণ অনেক পড়া, এত পড়া তো এই মুহূর্তে মনে রাখতে পারবা না। তো ওই জিনিসগুলো একটু বারবার দেখো। ওইখান থেকে যদি তুমি 7 8 10 10 নাম্বারের মতো নিয়ে আসতে পারো তাহলে তো হইলই। আর বাকি তো তুমি পড়ছোই এতদিন। তো তুমি চিন্তা করো, আমার 30-এর মধ্যে তো এত বেশি দরকার নাই, 20 22 বা 20-এর মতো পাইলে তোমার জন্য খুবই ভালো একটা মার্কস। একটা মডারেট কোশ্চেনে 20 মার্কস ইজ ভেরি গুড। এবং পৃথিবীর যে কোনো কম্পিটিটিভ এক্সামেই 100-তে 60% মার্ক, 60% মার্ক হচ্ছে সব সময়ের জন্য বেস্ট। সব সময়ের জন্য কি বেস্ট? 100-তে 60% মার্কস। তার মানে তুমি চেষ্টা করবা 100 হইলে অথবা যে কোনো মার্কই হোক সেটার 60% ক্যারি করা। 60% ক্যারি করতে পারলে তুমি সবসময় মনে করবা তুমি সেফ জোনে আসো। এটাই হচ্ছে মানে কম্পিটিটিভ এক্সাম গুলার একটা নিয়ম বা রুল। ওকে, আমরা জেনারেল নলেজটা স্টার্ট করি। হ্যাঁ, আমরা এটা অফ করে দিই। ওকে, সো জেনারেল নলেজে আমাদের দুইটা পোর্শন কিন্তু। আবার তোমাদের সাউন্ড হচ্ছে, মিউট করতে বলছিলাম তোমাদের যে জয়েন করে মিউট করবা। আচ্ছা, যাই হোক, জেনারেল নলেজে তোমরা যেটা করবা, একবার চিন্তা করো, জেনারেল নলেজ হিউজ। প্রথমত হচ্ছে অনেক, আর সেকেন্ড হচ্ছে 30 মার্ক থাকবে, সেটার মধ্যে বাংলাদেশ অংশও থাকবে, সেই সাথে কি, সেই সাথে আন্তর্জাতিক অংশও থাকবে। এবার তুমি একবার নিজেই ভাবো যে তার মধ্যে এই বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, তার মধ্যে আবার রিসেন্ট থেকে থাকবে 3টার মতো, সর্বোচ্চ 3 থেকে 4টা, মানে সাম্প্রতিক থেকে। তাহলে তোমার এই 30 মার্কের মধ্যে সবগুলাতে কিভাবে কনভার্ট হয়ে যাচ্ছে? সর্বোচ্চ তুমি বাংলায় 12 থেকে 14টা পাবা, আন্তর্জাতিকে 10টার মতো পাবা, বা 10 থেকে 12টা 11টার মতো পাবা, আর রিসেন্ট থেকে তুমি 3 4টা পাবা। তাই তো, এরকমই তো হবে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা। যখন জেনারেল নলেজ থেকে কোনো টিচার প্রশ্ন করবে তখন কিন্তু তার মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকমই হবে, যে সে বাংলা থেকে হয়তো 14 থেকে 15টা প্রশ্ন করবে, আন্তর্জাতিক থেকে সে হয়তো বা কি বলে 10টার মতো প্রশ্ন করবে, এবং একদম সাম্প্রতিক থেকে 3 থেকে 4টা প্রশ্ন করবে। এটাই থাকবে তার মানে নিয়ম। এটা কি এফবিএস এর জন্য? এটা সকল ডিপার্টমেন্টের জন্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যাই হোক না কেন এফবিএস এর প্রশ্ন থাকবে ইজি, এবং অন্যান্য ফ্যাকাল্টি কোশ্চেন গুলো একটু টাফ থাকবে, এই নিয়ম। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন বঙ্গভঙ্গ রদ করে কে? লর্ড কার্জন, তাই না? আর এটা রহিত হয় কত সালে? 1911 সালে প্রবাবলি। সো এখানে তোমার প্রশ্ন হইতে পারে কি, ধরো যদি তোমাকে যদি প্রশ্ন করে যে বঙ্গভঙ্গ মানে রদ না, সরি, বঙ্গভঙ্গ যে মানে এই যে বাংলাকে যে ভঙ্গ করে, এটা প্রথম ইনিশিয়েটিভ কে নেয়? লর্ড কার্জন। এরকম একটা সোজা প্রশ্ন আসতে পারে। কিন্তু কেউ আবার মানে অন্য ডিপার্টমেন্ট গুলো, যেমন এই প্রশ্নটা অনেক সোজা, এই প্রশ্নটা ধরো তোমার কি হইতে পারে, বিজনেস ফ্যাকাল্টিতে আসতে পারে। কিন্তু এইরকম প্রশ্ন বিজনেস ফ্যাকাল্টিতে আসবে না যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নেওয়া হয় কত সালে। কথাটা বুঝতেছো? মানে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চেঞ্জ করা হয় কত সালে। এই ধরনের প্রশ্ন হয়তো বা আর্টস ফ্যাকাল্টি গুলাতে বা অন্যান্য ফ্যাকাল্টি গুলাতে আসার সম্ভাবনা থাকতে পারে, যে একটু ঘুরাই দিলে একটু টাফ করলো। জিনিস কিন্তু একই, বিষয়গুলো কিন্তু একই, কিন্তু তোমার প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ করতে পারে। তার মানে প্রশ্ন, সোজা প্রশ্ন কোনগুলা? যে প্রশ্নটা একদম ডাইরেক্ট আসলো, যে 1971 সালে 6 নম্বর সেক্টরের, ধরো এরকম একটা অঞ্চল দিল যে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, এই প্রশ্নটা সোজা কমন প্রশ্ন। কিন্তু তোমাকে যদি বলা হয় 11 নম্বর সেক্টর, বা কত কোন একটা নম্বর সেক্টর ছিল, 10 নম্বর না 11 নম্বর, জন্য একদম পারফেক্টলি ভুলে গেছি। যাই হোক, সেই সেক্টরটা কি কোনো স্থল বেষ্টিত ছিল না, সেটা কি সমুদ্রে ছিল আর কি, বা নৌবাহিনীর জন্য ছিল, ওইটা কত নাম্বার সেক্টর? ওই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। ওই প্রশ্নটা, হ্যাঁ 10 নাম্বার এক্স্যাক্টলি, ওই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। তার মানে তুমি নিজেই বুঝতেছো যে প্রশ্নের ধরন কোনটা ইজি কোনটা ডিফিকাল্ট, তুমি এটা নিজেই ক্লিয়ারলি কি বুঝতেছো, রাইট? তার মানে এই হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি প্রশ্নগুলো সোজা সাপটা আসবে, একটু ইজিয়ার থাকবে। বাট আর্টস ফ্যাকাল্টি বা অন্যান্য ফ্যাকাল্টি যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, প্রশ্নটা একটু টাফার থাকবে। হ্যাঁ, 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর আমার মনে পড়ছে। যাই হোক, এইবার আসো আমি তোমাদেরকে বাংলাদেশ অংশর কোন জায়গা থেকে প্রশ্ন থাকবে, মানে যেই টিচারই প্রশ্ন করুক না কেন সে তোমাকে ওইখান থেকে একটা প্রশ্ন দিবেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই জায়গাটা থেকে তোমার প্রশ্ন আসবেই
সেই জায়গাটাকে আগে পড়া নাকি যেখান থেকে 50-50 চান্সেস আছে প্রশ্ন আসার, সেইটাকে আগে ইম্পর্টেন্স দেওয়া কি মানে আগে পড়বা কিনা? অবশ্যই যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা তুমি ফার্স্টে দেখবা, আর অন্যগুলা যেগুলো থেকে 50-50 চান্সেস আছে সেগুলো তুমি একটু পরের দিকে দেখবা বা পরে পড়বা, দ্যাটস ইট। এরপর আবার একটা ডিফারেন্ট বিষয় থাকে জেনারেল নলেজে। কি ডিফারেন্ট বিষয় থাকে? ধরো যারা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, এফবিএস বা বিজনেস ফ্যাকাল্টি, তাদের জন্য এক প্যাটার্নের প্রশ্ন থাকে। আবার যারা ধরো কেউ সাংবাদিকতা বিভাগে বা কি বলে জার্নালিজম বিভাগে, তাদের জন্য এক সাইডের প্রশ্ন থাকে। আবার ধরো কেউ ইকোনমিক্স বা মানে কি বলে এই মানে আর্টস ফ্যাকাল্টি গুলাতে পরীক্ষা দিবা বা ইকোনমিক্স যে সাব ফ্যাকাল্টি আছে ওই ফ্যাকাল্টি গুলাতে পরীক্ষা দিবা, তাদের জন্য একটু প্যাটার্ন বেস প্রশ্ন থাকে। মানে প্রশ্ন হচ্ছে তোমার এইটাও বুঝতে হবে যে প্যাটার্নটা কিরকম হইতে পারে প্রশ্নের। যেমন বিজনেস ফ্যাকাল্টিতে কখনোই তোমার ধরো এই ধরনের প্রশ্ন বেশ কম থাকবে, যে হিস্ট্রিক্যাল প্রশ্ন একটু কম থাকবে। তারপর হচ্ছে ধরো তোমার মানে আরো বেশ কিছু টাইপের প্রশ্ন আছে, যেমন সাংবাদিকতা, টেলিভিশন এরকম আছে। তারপর বেতার টেতার নিয়ে অনেক প্রশ্ন থাকে, এগুলা নিয়ে বিজনেস ফ্যাকাল্টিতে প্রশ্ন আসবেই না। তো ওই টপিক গুলা পড়ে তোমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আবার কি করা হচ্ছে, আর্টস ফ্যাকাল্টি যেটা, সেখানে যেমন তোমার সাহিত্য থেকে অনেক বেশি প্রশ্ন থাকবে, সাহিত্য না সরি, মানে হিস্ট্রি থেকে অনেক বেশি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে রিসেন্ট থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে তোমার কি বলে ওইটার নাম হচ্ছে এটাকে কি বলা হয়, যে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তোমার প্রশ্ন থাকবে। এই যে এই বিষয়গুলোকে অনেক বেশি প্রায়োরিটাইজ দেওয়া হবে। আবার যারা সাংবাদিকতা বিভাগ বা এরকম কিছু ডিপার্টমেন্ট আছে, ওইখানে দেখবা বেতার, তারপর টেলিভিশন, সাংবাদিকতা বিষয় নিয়ে ওইখানে দেখবো ওই রিলেটেড অনেকগুলা বেশি প্রশ্ন থাকবে। তার মানে তুমি কোন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছ সেটাও একটু কি হয়, মেজার করে যে তুমি তোমার কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো আমি ওভারঅল একটা দিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি যে এই টপিক গুলা থেকে প্রশ্ন যে কোনো ডিপার্টমেন্টই হোক প্রশ্ন থাকবে। ঠিক আছে? আর বাকি ডিপার্টমেন্ট গুলো হচ্ছে আহ তোমরা কি বলে নিজেরা ই করে নিও। ঠিক আছে? প্রথম হচ্ছে মানে বাংলাদেশের উপজাতি থেকে একটা প্রশ্ন থাকবেই। মানে তুমি যেখানেই যাও না কেন, যেই ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না কেন, উপজাতি থেকে একটা প্রশ্ন থাকবে। এই এই জায়গাটা থেকে একটা প্রশ্ন যেহেতু থাকবে, তার মানে কোন জায়গাটা কোন জিনিসগুলো প্রায়োরিটাইজ করবা সেটা বলে দিচ্ছি। কারণ উপজাতিটা একটু টাফ লাগে, তো মানে অর্থগুলা একটু কঠিন। যেহেতু অর্থগুলা মানে জিনিসগুলো একটু কঠিন লাগে, তাই পড়তে সবার একটু মানে কষ্ট হয় আর কি। সো তোমরা যেটা করবা, যে জিনিসগুলো উপজাতির যে জায়গাটাকে প্রায়োরিটাইজ করবা সেটা একটু বলতেছি। বিশেষত তোমরা যেটা করবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলা, অনেকগুলা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের অবস্থান নিয়ে বেশি আসার সম্ভাবনা থাকে অবস্থান থেকে। যে আচ্ছা তোমরা প্রশ্ন আমাকে পরে করো, হ্যাঁ আমি একটু বলা শেষ করি, তারপর মানে প্রশ্নটা করো, প্রশ্ন করার সুযোগ দিব, সমস্যা নেই। সো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে তোমরা যেটা করবা, অঞ্চল ভিত্তিক অবস্থান। অঞ্চল ভিত্তিক অবস্থান, জীবনধারা বাদ দাও, জীবনধারা দরকার নাই। আর যেটা করবা তাদের ভাষা উৎসব, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস করবা। একটা কি, কোন কোন অঞ্চলে অবস্থান করতেছে সেইটা, তাদের ভাষা, উৎসব, এই তিনটা জিনিস। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা থেকে প্রশ্ন চলেই আসে, সেটা হচ্ছে কি, কয়টা একাডেমি আছে? 7টা একাডেমি আছে। কয়টা একাডেমি আছে? 7টা। ঠিক আছে? আর ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা টোটাল 50টা, টোটাল হচ্ছে 50টা। তার মধ্যে কি হবে, 7টা যেই সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, এই 7টার মধ্যে বিশেষ করে যেটা মনে রাখবা, যেই দুইটা মনে রাখবা, বিরিশিরি নেত্রকোনা এতবার আসছে যে বলারও বাইরে। এই প্রশ্নটা মানে সব জায়গায় প্রচুর আসে। এই তোমাদেরও দিয়ে দিবে, দেখবা এই প্রশ্নই থাকবে। তো তোমরা অনেকে ভুল করে ফেলবা, কি করবে দেখো প্রশ্নের মানে টার্মটা কি করবে, সেম জিনিসই, কিন্তু তোমরা কেন ভুল করবা। অনেক সময় দিবে যে এটা বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি, মানে সাংস্কৃতিক কেন্দ্র, এটা কোথায় অবস্থান করতেছে। অনেক সময় দিবে যে বিরিশিরি অন্য অন্য জায়গায়, আবার অনেক সময় দিবে নেত্রকোনা, অনেক সময় দিবে ময়মনসিংহ। তার মানে জায়গাগুলা কিন্তু সবই সেম, ময়মনসিংহে যেগুলা নেত্রকোনার বিরিশিরিতে হচ্ছে এটার অবস্থান। তার মানে এই তিনটা জায়গায় যে অবস্থান, এই অবস্থানটা তোমাকে চেঞ্জ করে দিতে পারে। তুমি পরীক্ষার হলে যে দেখা যাচ্ছে এইটা ভুলে গেছো, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা তোমরা একটু প্রায়োরিটাইজ করবে। আর বাকি সব ঠিক আছে, বাকি যে তিনটা জিনিস বললাম একটু দেখলেই হবে, আর কিছু লাগবে না। এইবার আসা হচ্ছে স্বাস্থ্যসেবা বাদ। স্বাস্থ্যসেবা তোমাদের দরকার নাই,
তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারী এবং শিশু। তোমরা নারী এবং শিশুর যেই মন্ত্রণালয় আছে বাংলাদেশে, নারী এবং শিশু মন্ত্রণালয়, এইটা থেকে সবসময় একটা প্রশ্ন থাকে, মানে মাঝে মাঝেই একটা প্রশ্ন চলে আসে। নারী শিশু মন্ত্রণালয় কেন্দ্রিক কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন চলে আসে। ঠিক আছে, যেমন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে, তারপর হচ্ছে কি বলে বাংলাদেশে বাংলা একাডেমির মহাপরিচালক কে ছিলেন, যারা হচ্ছে একটু মানে নারীরা ছিলেন, যেই সব নারীরা ছিলেন। তো এই জন্য তোমাদের আবারও বলতেছি, যেমন উপমহাদেশের প্রথম নারী মুসলিম নারী চিকিৎসক কে ছিলেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রী কে ছিলেন, তারপর এই যে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রথম নারী কে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম নারী কে ছিলেন। তো নারী শিশু কেন্দ্রিক এই ধরনের জায়গা থেকে একটা প্রশ্ন মোটামুটি সব সময় আসে, সব সময়ের জন্য আসে। তার মানে তুমি বুঝতেছো এই নারী শিশু থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছ, তার মানে এই জায়গাটাতে তুমি প্রায়োরিটাইজ দিলে একটা প্রশ্ন তোমার চলে আসতেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছ, নারী শিশু থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছ। স্বাস্থ্যসেবা বাদ, এটা দরকার নাই। এরপরে আসো হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষাঙ্গন। ঠিক আছে, শিক্ষাঙ্গন থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা, মিনিমাম দুইটা প্রশ্ন পাবা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা। তুমি মনে রাখো যে শিক্ষা ব্যবস্থা থেকে তুমি দুইটা প্রশ্ন পাচ্ছ। তার মধ্যে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সেটা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা যদি হয় বিওপি, সেটা যদি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় রিলেটেড একটা প্রশ্ন থাকে। আমি কি বলতেছি বুঝতে পারছো তো? তো তুমি শিক্ষা ব্যবস্থা থেকে তোমার দুইটা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? দুইটা প্রশ্ন থাকবে। নারী শিশু থেকে কয়টা প্রশ্ন থাকবে? একটা প্রশ্ন থাকবে। উপজাতি থেকে কয়টা প্রশ্ন থাকবে? একটা প্রশ্ন থাকবে। আর এই শিক্ষা ব্যবস্থা থেকে দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে বা থাকার সম্ভাবনা আছে, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের কি, সেই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত একটা প্রশ্ন থাকে। এটা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয় করে থাকে। তুমি যদি প্রিভিয়াস প্রশ্ন দেখো, দেখলে দেখবা যে এই সেম জিনিসটা আছে। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমি বললাম, তার মানে তোমরা কত 4 মার্ক পেয়ে গেলা, তাই তো? খেলাধুলা থেকে 1 নাম্বার থাকবে। খেলাধুলা থেকে খেলাধুলা থেকে 1 অথবা 2 থাকবে। দেখো কেমন প্রশ্ন থাকবে। যদি 2 থাকে, মনে রাখো, যদি 2 নাম্বার থাকে তাহলে রিসেন্ট থেকে একটা থাকবে, অর্থাৎ রিসেন্ট খেলাধুলার যেসব ঘটনা ঘটে গেছে। ধরো অলিম্পিক বাংলা মানে প্রবাবলি কততম, 23তম গেছে এবার অলিম্পিক। আচ্ছা আমি ভুলে গেছি এটা। অলিম্পিক যে জাপানে হইলো, সেইটা একটু মনে রাখবা 2020 সালে। তারপর ফুটবল বিশ্বকাপ যে 2023 সালে হবে, কি বলে নাম, কাতারে হবে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবা। রিসেন্ট থেকে একটা, আরেকটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। তার মানে খেলাধুলা থেকে যদি দুইটা প্রশ্ন থাকে, রিসেন্ট থেকে কনফার্ম থেকে একটা থাকবে, আরেকটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। তুমি কিন্তু 6 মার্ক পেয়ে গেলা, মনে রাখো। তোমার মানে পড়াশোনাটা কত কমে যাবে তুমি তো এখনই বুঝতে পারবা যে তুমি আসলে। এবার আসো হচ্ছে যারা সাংবাদিকতা বিভাগে পরীক্ষা দিবা। ঠিক আছে, অর্থাৎ মানে যেই যে ডিপার্টমেন্টের সাংবাদিকতা বা অন্যান্য ডিপার্টমেন্ট, তাদের জন্য বাংলাদেশের গণমাধ্যম খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। আর যারা দিবা না তারা বাদ, তারা এটা পড়বা না, এটা তাদের পড়া দরকার নেই, কারণ তাদের এখান থেকে খুব সম্ভবত বেশি প্রশ্ন থাকবে না। যদিও থেকে থাকে, মানে যেটা হচ্ছে ওই যে ও সংবাদপত্র কত সালে প্রকাশ, প্রথম একটা প্রশ্ন থাকে সবসময় যে বাংলাদেশ থেকে প্রথম সংবাদপত্র কোথায় থেকে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে রংপুর থেকে। ঠিক আছে, তো এই প্রশ্নটা অনেকবার থাকে। এই প্রশ্নটা তোমরা একটু দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাংলাদেশ থেকে প্রথম যে সংবাদপত্রটা প্রকাশিত হয় সেটা রংপুর থেকে প্রকাশিত হয়। দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। এবার আস হচ্ছে বাংলাদেশের কি বলে প্রত্নতত্ত্ব থেকে তেমন প্রশ্ন থাকে না। প্রত্নতত্ত্ব থেকে আচ্ছা, প্রত্নতত্ত্ব থেকে যেই প্রশ্নগুলা থাকার সম্ভাবনা থাকে, তোমরা চাইলে বাদও দিতে পারো, কারণ অনেক পড়া লাগবে প্রত্নতত্ত্ব। তো চাইলে বাদ দিতে পারো, আর নাইলে পড়তে পারো। যেমন এমন হইতে পারে যে প্রশ্নগুলো থাকে সেটা তোমরা অনেকটা ইসে পেয়ে যাবা ইতিহাসে। প্রত্নতত্ত্ব ডাইরেক্ট মানে ডাইরেক্ট না পড়ে যদি যা হিস্ট্রিটা পড়ো, তাহলে তুমি প্রত্নতত্ত্বের অনেক কিছু পেয়ে যাবা। তার মানে তোমার আলাদা করে প্রত্নতত্ত্ব পড়ার কিছু নাই। ধর্ম নিয়ে তেমন কিছু পড়ার দরকার নাই, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে না, থাকার সম্ভাবনা খুব কম। এবার আসা হচ্ছে যেই টপিকটা থেকে তোমাদের বলবো, সংস্কৃতি। সংস্কৃতি থেকে প্রশ্ন থাকে, কিন্তু কাদের জন্য বেশি প্রশ্ন থাকে সেটা মনে রাখবা। যারা নাট্যকলা চারুকলায় পরীক্ষা দিবা,
তাদের জন্য সংস্কৃতি থেকে অনেকগুলা প্রশ্ন থাকবে। আর যারা নাট্যকলা চারুকলায় পরীক্ষা দিবা না তাদের হয়তোবা একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংস্কৃতির অনেক, এত একটা প্রশ্নের জন্য এত পড়ার কোনো মানেই আসে না। সো তোমরা সংস্কৃতি কি করতে পারো, দিতে পারো, বাদ দিতে পারো যে না এত একটা প্রশ্নের জন্য আমি এত হিউজ পরিমাণ পড়বো না, এত আমার পড়ার কোনো মানে আসে না। সো তোমরা সংস্কৃতি বাদ দিতে পারো। আমি যে টপিক গুলো বলছি মাথায় আছে তো, সেগুলো একটু মাথায় রাখো। এবার আসো নদ নদী। নদ নদী থেকে একটা প্রশ্ন আসবে, নদ নদী, তারপর হচ্ছে মানে ভূপ্রকৃতি, এটা হচ্ছে ভূগোল কেন্দ্রিক, মনে রাখো প্রশ্নগুলা কিভাবে প্যাটার্নে হয়। একটা হচ্ছে ইতিহাস একটা প্যাটার্ন হয়, মুক্তিযুদ্ধ একটা প্যাটার্ন হয়, আর একটা প্যাটার্ন হচ্ছে ভূগোল একটা প্যাটার্ন হয়, আরেকটা হচ্ছে বিভিন্ন সংগঠন টংগঠন, একটু আগে যে বললাম উপজাতি শিশু নারী প্রথম দিবস টিবস, এগুলো একটা প্যাটার্ন হয়, আরেকটা হচ্ছে রিসেন্ট প্যাটার্ন হয়। তার মানে তুমি বুঝো কি কি প্যাটার্ন। আমি যে নদী নদ নদী যে বললাম, শৃঙ্গ টৃঙ্গ, এগুলো সবকিছুই বাংলাদেশের ভূপ্রকৃতির উপরে পড়ে। কিসের উপরে পড়ে? ভূপ্রকৃতির উপরে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে ভূপ্রকৃতি থেকে মিনিমাম 3টা প্রশ্ন পাবা, মিনিমাম, ম্যাক্সিমাম 4টা প্রশ্ন পাবা। এখন দেখো ভূপ্রকৃতির মধ্যে অনেক কিছুই পড়ে, পুরো বাংলাদেশটাই পড়ে, এবং সেখানে তোমার অনেক কিছু আসে, যেমন নদ নদী সম্পর্কে আসে, তারপর বনাঞ্চল সম্পর্কে আসে, তারপর হচ্ছে কি বলে বিভিন্ন চর সম্পর্কে আসে, নদী নালা কি আরেকটা কি যেন বলো এটাকে, মানে অঞ্চল ভিত্তিক যে সর্বদক্ষিণের জেলা কোনটি, সর্ব উত্তরের জেলা কোনটি, সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি, কম শিক্ষার হার কোনটি, এই জিনিসগুলো সবই ভূপ্রকৃতির উপরে পড়ে। তার মানে তোমরা যদি ভূপ্রকৃতিটা ভালোভাবে দেখো 3 থেকে 4 মার্ক পাবা। আর যদি মনে করো যে না ভূপ্রকৃতি অনেক মানে একটু কঠিন লাগতেছে, মুখস্থ করতে প্যারা লাগতেছে, তাহলে যেটা করবা শুধু হচ্ছে উত্তর দক্ষিণ মানে উত্তরের জেলা কোনটি, দক্ষিণের কোনটি, পূর্বের কোনটি, এই 4টা মনে রাখবা। সেই সাথে হচ্ছে পর্বত শৃঙ্গগুলো সর্বোচ্চ সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনটা কত মিটার, এটি একটু মনে রাখবা। সেই সাথে মনে রাখবা হচ্ছে বনাঞ্চলের কয়েকটা প্রশ্ন থাকে, তার মধ্যে বনাঞ্চলটা মনে রাখতে পারো, নাহলে বনাঞ্চল বাদ দাও, নদ নদী থেকে একটা প্রশ্ন কনফার্ম থাকে। তার মানে তুমি যেই 4টা টপিক থেকে 2টা টপিক পড়, ঠিক আছে, তাহলেই তোমার মোটামুটি 2 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবা। এনাফ, তোমার 2 নাম্বার এনাফ, আর বেশি দরকার নাই। বন পরিবেশ আলাদাভাবে অনেকে কিছু করছে, বন পরিবেশ আমাদের দরকার নাই, বাট আমরা বাংলাদেশের জলবায়ু থেকে বা দুর্যোগ থেকে একটা প্রশ্ন থাকবে। জলবায়ু শিওর থাকো, জলবায়ু বা দুর্যোগ থেকে একটা প্রশ্ন থাকবে। যদি জলবায়ু বা দুর্যোগ থেকে একটা প্রশ্ন থাকে, তাহলে তুমি চিন্তা করো কি করবা। সেখানে যেটা করবা, যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি, সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়, সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায়, সর্বোচ্চ গরম কোথায়, সর্বনিম্ন গরম কোথায়, কোন মাসটা মানে সবচেয়ে মানে শীতকাল সবচেয়ে বেশি শীত পড়ে, কোন মাসটা সবচেয়ে বেশি গরম পড়ে, এই প্রশ্নগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এই জলবায়ু এবং দুর্যোগে। তোমরা মনে রাখবা জলবায়ু দুর্যোগের এই বৃষ্টিপাত, গ্রীষ্ম মানে গরম, এই বিষয়গুলা তোমাদের মাথায় যদি থাকে, তাহলে মিনিমাম তোমরা 1 নাম্বার, মিনিমাম কি 1 নাম্বার তোমরা পাবাই। কারণ খুব বেশি ইনফরমেশন যে এখান থেকে পড়া লাগে তা না, জাস্ট এই জিনিসগুলা পড়লেই তোমার জন্য 1 নাম্বার। তার মানে এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। অল্প পড়ে 1 পেজ পড়ে 1 নাম্বার, 1 পেজ পড়লেই তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ, মনে রাখো। তার মানে এই টপিকটা তুমি যাতে না ভুলো, জলবায়ু এবং দুর্যোগ থেকে 1 পেজ পড়লে 1 নাম্বার। তার মানে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসো হচ্ছে শিল্প। শিল্প থেকে 1 নাম্বার থাকে, ঠিক আছে, শিল্প থেকে 1 বা 2 নাম্বার থাকে, কিন্তু অনেক বেশি পড়তে হয়। সো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আর চাইলে পড়তেও পারো। একটা হচ্ছে কি মানে বিজ্ঞান প্রযুক্তি শিল্প, এগুলা থেকে 1-2 নাম্বার থাকে, চাইলে তোমরা এটা মানে স্কিপ করতে পারো অথবা পড়তে পারো, ঠিক আছে। তো তোমাদের কাজ হবে, তোমরা হচ্ছে শিল্প থেকে বিশেষ করে কয়েকটা শিল্প নিয়ে একটু পড়ো। পাট শিল্প মানে সম্পদের মধ্যে হচ্ছে পাট ও বস্ত্র শিল্প, এইটা পড়লেই মোটামুটি মনে করা হয় যে অনেকটা মানে প্রশ্ন দিলে এখান থেকে দিয়ে দেয়। তারপরে কিছু থাকে চা, তামাক, তারপর হচ্ছে মানে কয়লা, গ্যাস, এগুলা বাংলাদেশের যে প্রধান শিল্প তোমরা জানোই, ঠিক আছে। মানে বস্ত্র মানে সম্পদ, বাংলাদেশের প্রধান সম্পদ। তার মানে কি একটা আছে, কি কি বাংলাদেশের সম্পদের মধ্যে ইম্পর্টেন্স দিবা, বস্ত্র, পাট, তামাক, বস্ত্র, পাট, তারপর হচ্ছে গ্যাস, আর হচ্ছে কয়লা। এই 4টাই যদি মোটামুটি দেখো তাহলে হয়ে যাবে আর কি। 1 নাম্বার তুমি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর খুব বেশি দেওয়ার কারণে যোগাযোগ বাদ দাও, যোগাযোগ
থেকে অনেক মানে প্রশ্ন আসলো, বাদ দিবা। এবার আসো যারা হচ্ছে কি বলে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, এফবিএস, তাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন। এই সংগঠন কেন্দ্রিক একটা প্রশ্ন কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে থাকবে। কি সংগঠন? ব্যবসায়িক সংগঠন। মনে রাখো কি সংগঠন, যেমন বাংলাদেশে কি কি ব্যবসায়িক সংগঠন আছে, এফবিসিসিএ আছে, তারপর হচ্ছে বিজিএমই আছে, তারপর তারপর কি বলে বিকেএমই আছে, এরকম কয়েকটা সংগঠন আছে। তো এই সংগঠন সম্পর্কে জানবা, কারণ এখান থেকে একটা প্রশ্ন বিজনেস ফ্যাকাল্টিতে পাবা, কনফার্ম থাকে। তো এই যারা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তারা বাণিজ্য মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় বা এই যে ব্যবসায়িক সংগঠন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবা, কারণ একটা প্রশ্ন কনফার্ম এবং ব্যাংক রিলেটেড। বাংলাদেশে এই এখন কয়টা ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা, তারপর হচ্ছে কি বলে, তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক কতগুলা, এগুলার মধ্যে থেকে একটা প্রশ্ন শিওর থাকো, মানে একদম কনফার্ম থাকো, তুমি পাবাই। সো মিস করো না। যারা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তাদের জন্য এখান থেকে 1-2 মার্ক কনফার্ম থাকবে। তারপর টাকা কেন্দ্রিক বিজনেস ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলতেছি, মুদ্রা বা নোট প্রচলন, এখান থেকেও তোমরা প্রশ্ন পাবা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, টোটাল বেসরকারি ব্যাংক, তারপর হচ্ছে কি বলে ব্যবসায়ী সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়, এইগুলা সম্পর্কে তোমাদের জানতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। একই সাথে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশে 2টা পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এই 2টা নিয়ে একটু একটু ইনফরমেশন জানা যায়, কারণ এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। যারা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবা তাদের এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। এইবার আমরা আর যাব না, আর অনেক অনেক কিছু আছে সেনাবাহিনী সম্পর্কে জানার, মানে বিভিন্ন বাহিনী সম্পর্কে জানার ইনফরমেশন, সচিবালয়, আইন বিভাগ, সরকার, এগুলো বাদ, দরকার নাই। এবার চলে আসো সরাসরি হচ্ছে কি বলে হিস্ট্রি, ইতিহাস। ইতিহাস চলে আসো। ইতিহাস, হ্যালো হ্যাঁ বলো ভাই, আপনি কোন বইটা ফলো করতেছেন? আমি অনেকগুলা বই ফলো করতেছি, আমি তো একটা বই ফলো করি না। মানে আমি তোমাদের এখান থেকে কয়েকটা বই বলতেছি, একটা আমি মানে কি বলে জোবায়ের জিকে আছে, জর্জ আছে, মিহিরস আছে, অনেকগুলো আছে। আমি তোমাকে কোনটা বলবো? না ভাই, আমি জর্জকে ফলো করতেছিলাম, এই জন্য বললাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আরেকটা যেটা বলতেছি সেটা হচ্ছে কি বলে, এইবার তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমি এতক্ষণ জানি, আলোচনা করছি, মোটামুটি তোমাদের কি বলে 8 থেকে 9 নাম্বারের মতো আলোচনা করে ফেলছি। যে টপিক গুলা বলছি এখান থেকে 8-9 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। বাকি 5-6 নাম্বার, বাকি 5 থেকে 6 বা 7 নাম্বারই ধরো, বা 5-6 নাম্বারই ধরো, কই থেকে পাবা? বাকি পুরো 5-6 নাম্বার পাবা হিস্ট্রি আর হচ্ছে বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। মানে বুঝতেছো, এইটা কিন্তু কমন সব ডিপার্টমেন্টের জন্যই। হিস্ট্রি, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সব ডিপার্টমেন্টের জন্য সেম। এই 3টা জিনিস পড়লে, টপিক পড়লে তুমি 5 থেকে 6 নাম্বার পেয়ে যাবা। তার মধ্যে যেটা হয়, তোমরা ইতিহাস কই থেকে শুরু করবে, এটা হচ্ছে প্রশ্ন, কারণ ইতিহাস অনেক বিশাল। সত্যি কথা বলতে কি, ইতিহাসের অল্প কিছু পোর্শন পড়লেই তুমি কিন্তু কমন পেয়ে যাবা, কারণ ইতিহাস পড়লে তুমি সেই সাথে প্রত্নতত্ত্ব বিভাগটাও পেয়ে যাচ্ছ। সো তোমার জন্য লাভ আছে। তুমি যদি 5-6 মার্কের মধ্যে চাও যে তুমি 2 নাম্বার বাদ দিয়ে দিবা, ইতিহাস থেকে বাদ দিলে তুমি 2 বা 3 ইতিহাস থেকে থাকবে, তাহলে তুমি ইতিহাস বাদ দিয়ে দিতে পারো। শুধু ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ পড়লেও তুমি মানে 4 মার্কের মতো পেয়ে যাবা। তোমরা চাইলে এখান থেকে 5-6 থেকে যদি তুমি 4 মার্কের মতো নিতে চাও, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধটা পড়বা, আর কিচ্ছু দরকার নাই। এই 2টা থেকেই তুমি মনে করো মোটামুটি 4 মার্ক কনফার্ম থাকো পাবাই, কারণ এখান থেকে প্রশ্ন হবেই, না হওয়ার কোনো মানেই হয় না। আর ইতিহাস থেকে 2-3, তোমরা চাইলে যে কোনো বই থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অথবা ইম্পর্টেন্ট কিছু টপিক পড়লে এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের জন্য এই জায়গাগুলো থেকে খুব বেশি টাফ প্রশ্ন করবে না, ঠিক আছে? তার মানে তোমরা একবার কোনো কিছু যে রিডিং দিতে পারো অথবা কোনো কোশ্চেন সলভ করতে পারো, অর্থাৎ এগুলার কয়েকটা প্রশ্ন, প্যাটার্নের প্রশ্ন সলভ করলে ওগুলা থেকে কমন পাওয়া যায়। আমি বুঝাইতে পারছি? এবার আসো আন্তর্জাতিক। আন্তর্জাতিকে খুব অল্প বলবো, বেশি বলবো না, কারণ আন্তর্জাতিক এত বেশি পড়ার প্রয়োজন নাই। আন্তর্জাতিক প্রশ্নটা হচ্ছে কি, রিসেন্ট যে প্রশ্ন থাকবে না, রিসেন্টে যে 3-4টা বা 5টা, কত 4টা বা 5টার মতো যে প্রশ্ন বলছি, এই 4টা-5টার মধ্যে 3টাই থাকবে আন্তর্জাতিক থেকে, আর বাকি 2টা পাবা বাংলাদেশ থেকে। তার মানে তোমার রিসেন্টের প্রশ্ন আন্তর্জাতিক থেকে বেশি হয়, বাংলাদেশ থেকে কম হয়। তার মানে মাথায় রেখো, রিসেন্টে যে প্রশ্ন পাচ্ছ, যেমন এই যে করোনা, তারপর হচ্ছে এই যে এখন যে ঘটনা ঘটে গেছে, এখান থেকে তুমি হয়তো তেমন প্রশ্ন পাবা না। মোটামুটি 2021 সালের প্রথম দিকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে যতটুকু রিসেন্ট ছিল,
ওইখান থেকেই তুমি মোটামুটি পেয়ে যাবে। তার মধ্যে করোনা থেকেই প্রশ্ন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবার আসলে হচ্ছে তোমার কি বলে, রিসেন্টটা ফেব্রুয়ারি মাস থেকে ধরবো হ্যাঁ নাকি আগস্ট? ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরলে হবে, এর বেশি যাওয়া দরকার নেই, কারণ এত রিসেন্ট থেকে প্রশ্ন খুব বেশি একটা আসে না। আর যদি দুই একটা থাকলো, একটা জিলো দিতে পারে একটা, সেটা তুমি এমনিই পারবা, সেটা এমন কমন থাকে যে সবার মাথায় ঘুরতে থাকে, সবাই সেটা পরিচিত এরকম। এবার আসলে আন্তর্জাতিক, আন্তর্জাতিক থেকে দুইটা প্রশ্ন কি কি থাকে, একটা হচ্ছে মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, ঠিক আছে। এই জায়গা থেকে মুদ্রা থেকে একটা প্রশ্ন থাকে, রাজধানী থেকে একটা প্রশ্ন থাকে, অথবা এই দুইটা থেকে একটা প্রশ্ন আসে। তুমি একবার চিন্তা করো, 196টা রাষ্ট্র আছে, 196টা রাষ্ট্র পড়ে তুমি 1 নাম্বার পাবা, কি পড়বা? রাজধানীর নাম পড়বা, মুদ্রার নাম পড়বা, এই পুরাটা পড়ে তুমি 1 নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কেউ কারো যদি আগে থেকে পড়া থাকে, দ্যাটস ওকে, বাট কেউ যদি নিউ করে স্টার্ট করতে চাও, প্লিজ লিভ দ্যাট, কারণ এই মুহূর্তে তুমি 196টা দেশের রাজধানী মুদ্রার নাম মনে রাখাটা সম্ভব না, পয়রা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। সো তারা এটা লিভ করতে পারো। আর যারা মোটামুটি অলরেডি আগে পড়ছো তারা তো পড়ছোই। এবার আসো আন্তর্জাতিক থেকে যেই সব প্রশ্ন পাবা, পুরস্কার, বিভিন্ন পুরস্কার থেকে একটা প্রশ্ন কনফার্ম। পুরস্কার থেকে কি একটা প্রশ্ন কনফার্ম, যেমন নোবেল পুরস্কার আছে, পুলিৎজার পুরস্কার আছে, তারপর হচ্ছে কি বলে নোবেল পুরস্কার থেকে বেশিরভাগ সময় প্রশ্ন চলে আসে। নাইটেঙ্গেল পুরস্কার আছে, তারপর হচ্ছে রামন ম্যাগসেস পুরস্কার আছে, মিলেনিয়াম শান্তি পুরস্কার আছে, ফ্যাক্ট অফ নোবেল প্রাইজ পুরস্কার আছে, বুকার পুরস্কার আছে, আগা খান পুরস্কার আছে, একাডেমি বা অস্কার পুরস্কার আছে, এরকম অনেকগুলা পুরস্কার আছে, ঠিক আছে। তার মধ্যে তোমরা নোবেলটা নিয়ে যদি খুব ভালো করে পড়ো তাহলে 1 নাম্বার পেয়ে যাবে, অত যাবে না, অত টাপ নিবে না। পুরস্কার, ঠিক আছে। অর্থনীতি থেকে একটা প্রশ্ন থাকে, সেটা বিজনেস ফ্যাকাল্টির জন্য বলতেছি, সেটা কোন প্রশ্ন? সেটা হচ্ছে এই যে বাংলাদেশ মানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এই যে কয়েকটা ব্যাংক আছে না, আমি আবারও বলতেছি, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে সুইস ব্যাংক, আরো এরকম কয়েকটা ব্যাংক আছে যারা খুব বিশ্বব্যাপী পরিচিত। রিসেন্টলি চায়নার একটা ব্যাংক আসছে, যেটা হচ্ছে এই যে কি বলে, এই দক্ষিণ এশিয়াতে যে আমাদের যে কি বলে এটার নাম, এই যে সিল্ক রোড যে বানাচ্ছে চায়না, সেইটাকে কেন্দ্র করে একটা মানে সেটাতে লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক নাম আসছে, তোমরা ওইটা একটু দেখে নিতে পারো। তো চায়নার এই ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট। সো তোমরা এইটা এইবার আসার সম্ভাবনা অনেক বেশি, মানে বেশি, কারণ যেহেতু চায়নার এই ব্যাংকটা বাংলাদেশকেও অনেক বেশি অনেক ঋণ দিছে, তার মানে এই প্রশ্নটা আসতে পারে। অর্থনীতি থেকে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আরো কয়েকটা ব্যাংক আছে, এইগুলা সাথে চায়নার ব্যাংকটা নিয়ে একটু একটু দেখবা, কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কি কি কাজ করে ওরা, কিভাবে দেয়, এটুক জানলেই অর্থনীতি থেকে বিজনেস ফ্যাকাল্টিতে প্রশ্ন পেয়ে যাবা। এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট যেটাতে পরীক্ষা হয় সেটাতেও তোমরা এখান থেকে প্রশ্ন পাবা। আর পুরস্কার থেকে বললাম নোবেল পুরস্কার, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। আর এইবার আসা হচ্ছে সংস্থা, কনফার্ম প্রশ্ন পাবা, সংস্থা থেকে 100% প্রশ্ন পাবা। কি কি সংস্থা আছে? অনেকগুলো সংস্থা আছে। সেটা কি কি সংস্থা তোমরা জানো? সরকারি সংস্থা আছে কিছু, বেসরকারি সংস্থা আছে কিছু। সংস্থাগুলো কি কি? ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারপর হচ্ছে D8, D7, তারপর হচ্ছে কি বলে আসিয়ান বা এশিয়ান যেটাই বলো, সার্ক, তারপর হচ্ছে সাপটা, বিমস্টেক, এই যে যে সংগঠনগুলো সংস্থাগুলো আছে, এইখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কনফার্ম পাবা সংস্থা থেকে। বুঝাইতে পারছি? আসবেই। সো এইটা মিস করা যাবে না, যেহেতু তুমি বুঝতেছো সংস্থা থেকে তুমি প্রশ্ন পাচ্ছই, আমি এটা ছাড়তে পারবা না, ছাড়লেই তোমার জন্য লস, কারণ এখানে অল্প পড়া মার্কস বেশি। যেখানে অল্প পড়া বেশি মার্কস, সেটা কিন্তু তোমার জন্য খুব ইজি। 196টা দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম মুখস্থ করার থেকে তুমি 5-6টা বা বড় জোর 7-8টার মতো সংস্থা আছে বা 10টার মতো সংস্থা আছে, 10টা সংস্থা পড়া তোমার জন্য অনেক ইজি। এরপরে চলে আসা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে একটা প্রশ্ন পাবাই কনফার্ম। জাতিসংঘের বেশ কয়েকটা কি আছে কি বলে অঙ্গ সংগঠন আছে, এই সব কিছু মিলে জাতিসংঘ থেকে প্রশ্ন আসবেই, এটা মাথায় রাখো, এটা মানে মাথায় রাখতেই হবে। তার মানে তুমি সরকারি সংস্থা থেকে 2টা পাচ্ছ, জাতিসংঘ থেকে একটা বা 2টা প্রশ্ন পাওয়া যেতে পারো। তার মানে তুমি দেখো এখানে তোমার মোটামুটি অনেক কমাই দিলাম, এইটুক যদি পড়ো তুমি কিন্তু মোটামুটি খুব খুব মানে কাছাকাছি চলে যাবা। আর কিছু জিনিস পড়তে হবে, সেটা কি? বিভিন্ন ধরনের প্রণালী দেখবা যে হচ্ছে বসফরাস প্রণালী, বাব-এল মানদেব প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তারপর এই প্রণালীগুলা কোন কোন মহাদেশকে কি করছে? বিভক্ত করছে। জিব্রাল্টার প্রণালী কি করছে? ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকা মানে
আফ্রিকা মহাদেশকে বিভক্ত করছে, বসফরাস কি করছে এশিয়া ইউরোপকে বিভক্ত করছে, বাবাল মানদেব কি করছে আফ্রিকা এবং এশিয়াকে মানে মধ্যপ্রাচ্যকে বা এশিয়াকে বিভক্ত করছে। এই যে যে প্রণালীগুলা কোন কোন রাষ্ট্রকে বিভক্ত করছে এগুলা একটু মনে রাখবা, ঠিক আছে? সেই সাথে আরেকটা জিনিস আসবে, বিভিন্ন ধরনের শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে নেপালে আছে, এরকম কয়েকটা শৃঙ্গ নিয়ে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তো এগুলা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যে জিনিসগুলা বললাম, এই আন্তর্জাতিক থেকে যদি এইটুক মোটামুটি পড়তে পারো, কারো যদি এইটুক মোটামুটি পড়ার থাকে তাহলে সে মোটামুটি ভালোই প্রশ্ন অ্যান্সার করতে পারবে। কারণ আন্তর্জাতিক থেকে আমাদের 10 থেকে 12টা প্রশ্ন থাকবে, তাই না? আমরা অলরেডি 5-6 মার্ক নিয়ে বলে ফেলছি। এইবার আসা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে কি বলে, আমরা প্রায় 6-7 মার্কের মতো বলে ফেলছি। এইবার আমরা যেটা আসবো হচ্ছে রাজনীতি বা পলিটিক্স, সেটা কি ধরনের, এই জায়গাগুলো থেকে কি হয় একটু বেশি প্রশ্ন, মানে কিছু মানে 3-4 মার্ক প্রশ্ন থেকে যায়। যেমন কোন কোন দেশের সাথে দ্বন্দ্ব মানে বুঝতেছো? দ্বন্দ্ব বলতেছে কাশ্মীর নিয়ে কার সাথে দ্বন্দ্ব, ভারত পাকিস্তানের সাথে দ্বন্দ্ব। গালওয়ান নিয়ে চীনের সাথে কার দ্বন্দ্ব হয়েছে, কি বলে না, ভারতের সাথে দ্বন্দ্ব হয়েছে। তারপর ভারতের কতজন সৈনিক মারা গেছে। নাগার্নো কারাবাখ নিয়ে কার সাথে দ্বন্দ্ব হয়েছে, আজারবাইজান এবং হচ্ছে কি বলে আর্মেনিয়ার সাথে দ্বন্দ্ব হয়েছে। তারপর হচ্ছে লিবিয়ার সাথে কি কি ধরনের রাজনৈতিক সমস্যা চলতেছে, সিরিয়ার সাথে, আফগানিস্তানের তালেবানের সাথে কবে শান্তি চুক্তি করে আমেরিকানটা, কোন দেশে, কাতারে। এই জিনিসগুলা নিয়ে, এইটা হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স বলে এটাকে। আন্তর্জাতিক পলিটিক্স থেকে 3 থেকে 4 নাম্বার পাবা, দ্যাটস ইট। কেউ যদি এইটুক জিনিস মোটামুটি গুছায় যাইতে পারো, তুমি 12 নাম্বারের মধ্যে কম করে হলো 10 নাম্বার অ্যান্সার করে চলে আসতে পারবা। তুমি যদি ওইখানে 15-তে 10 অ্যান্সার করো, এখানে 12-তে 10 অ্যান্সার করো, তাহলে তোমার 20, 30-এ 20 এনাফ। আরো লাগবে তোমার? 30-এ যদি তুমি 20টা একদম পারফেক্টলি ডান করে আসতে পারো, তোমার জন্য খুব ভালো। যদি মডারেট কোশ্চেন হয়, ইজিয়ার কোশ্চেন হলে তোমাকে অবশ্যই আরো বেশি পারতে হবে, আর টাফ কোশ্চেন হলে এর থেকে 1-2 নাম্বার কম পাইলেই হবে। কিন্তু মডারেট কোশ্চেন হলে 30-এ 20 মার্ক তোমার জন্য খুব মানে একটা সেফ জোন আর কি। সো জেনারেল নলেজ নিয়ে আমার এইটুকুই বলা। এই টপিক গুলা যদি কেউ কোনো মতে দেখো, বা এই টপিক গুলা যদি কেউ ভালো করে বোঝার চেষ্টা করো, আমার কাছে যেটা মনে হয় তোমরা 20 মার্ক, কেউ যদি আগে নাও পড়ে থাকো, এই মুহূর্তে যদি এই টপিক গুলা দেখো, 30-এ 18-20 খুব সহজে তুলে ফেলতে পারবা। মানে অত বেশি পেইন বা কষ্ট হবে না। আমি কি বুঝাইতে পারছি? টপিক এবং ধরে ধরে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও বলে দিছি। টপিক এবং ধরে ধরে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে তাও কিন্তু আমি বলছি, ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে গেলে দেখতে পারবা যে সেই জিনিসগুলো তোমরা আবার পাবা। এইবার আমরা স্টার্ট করব হচ্ছে ইংলিশ, ঠিক আছে? জেনারেল নলেজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, তারপরে আমরা আবার নতুন ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ভূ প্রকৃতি থেকে যে সমস্ত কোশ্চেন আপনি বলছেন আসবেন, আরেকবার রিপিট করবেন? এইটা হচ্ছে আমি একটা, এইটা আবার রিপিট করতে গেলে এই হবে, আমার এটা রেকর্ড আছে, আমি এক কাজ করবো না, আপলোড করে দিব না, তোমরা রেকর্ডটা দেখে নিও। আবার সেকেন্ড বার রিপিট করাটা খুবই লাগতেছে, কারণ অনেক সময় বলে আসছি ফ্লোতে। তো আমি আর কোনো প্রশ্ন এপিএস এর রিসেন্ট জিকে গুলাই কি ম্যাক্সিমামে মেইন ফোকাস করব এপিএস এর জন্য, যেহেতু না, বললাম সহজ হবে। বিজনেস ফ্যাকাল্টির জন্য রিসেন্ট জিকে থেকে যে তোমরা সবাই রিসেন্ট নিয়ে কেন এত পেন খাচ্ছ? আবারও বলতেছি, রিসেন্ট থেকে যে কোনো ডিপার্টমেন্ট যেখানে যাও সর্বোচ্চ 4টা বা 5টা, সর্বোচ্চ 5টা থাকবে আর সর্বনিম্ন 3টা থাকবে। তার মানে তুমি 5 নাম্বার আসবে হচ্ছে রিসেন্ট জিকে থেকে। এখন তুমি নিজেই বুঝতেছো যে রিসেন্টলি কি কি ঘটনা বেশি প্রায়োরিটাইজ পাচ্ছে, সেই প্রায়োরিটাইজ জিনিসগুলো যদি তুমি একটু বেশি ফোকাস দাও, তাহলে কিন্তু 5-এ 3টা তুমি পেরে যাবা। আর কিছু প্রশ্ন এমন থাকে লাইক যেটা মানুষের মাথায় মাথায় ঘুরে, যেমন ধরো একবার মনে আছে লঞ্চ ডুবে গেছিল, ঠিক আছে? লঞ্চ ডুবে গেছিল, প্রশ্ন আসছে কত তারিখে লঞ্চটা ডুবে গেছিল, এই ধরনের যে জিনিসটা তুমি জানো। তারপরে ধরো বাংলাদেশে মানে মসজিদে আগুন লাগছিল, বা ধরো রিসেন্টলি মানে এর আগে মানে কোনো ধরনের ঘটনা যেটা এমন ভাবে ঘটছে সবাই জানে, মানে সবার মুখে মুখে ওই জিনিসটা, ওই জিনিসটা কি হবে, ওইটাই আসবে। জাস্ট যেটা মনে করবে যে সবাই যে জিনিসটা মনে রাখে না সেটা দিয়ে দিবে। কি ধরনের, যেমন ডেটটা দিয়ে দিতে পারে, কত তারিখে এটা ঘটনাটা ঘটছে, এই ধরনের ঘটনাই ঘটবে। রিসেন্টের প্রশ্নটা তুমি কখনোই বই পড়া রিসেন্ট শেষ করতে পারবা না, কত শেষ করবা রিসেন্ট বই পড়া। এই জন্য রিসেন্টের জন্য যেটা করতে হয়, সবসময় সংবাদপত্র বা একটা খবর টবর সবসময় দেখতে হয়। যেটা এটা করলে যেটা হয়, অটোমেটিক্যালি রিসেন্ট ইনফরমেশন গুলো তোমার মধ্যে সেট আপ হয়ে যায়, গ্রো হয়ে যায়। তোমার কি করতে হয় না, নতুন করে এটা পড়তে হয় না, কারণ রিসেন্ট আসলে পড়ে শেষ করার মতো না। তারপরে তোমাদের বলছি, কোভিড নিয়ে যদি তোমরা ঠিকভাবে পড়ো, কনফার্ম থাকো, রিসেন্টলি 2-3 মার্ক বা 3-4 মার্ক পেয়ে যেতে পারো। যেমন
বাংলাদেশে কোভিড এর যে প্রধান ছিল আইডিসিসিআর যে তার নাম কি ছিল, বা বাংলাদেশ সর্বোচ্চ মৃত্যুর হার সর্বনিম্ন মৃত্যুর হার কি, তারপর হচ্ছে ভ্যাকসিন কোন দেশ থেকে বাংলাদেশ প্রথম পায়, কোন ভ্যাকসিন পায়, ভ্যাকসিনের প্রথম আবিষ্কার করে কে, কোন জায়গায় কোভিড কি বলে প্রথম মানে উৎপন্ন হয়। এই যে যে কথাগুলা প্রশ্নগুলা করলাম, এই প্রশ্নগুলা থেকেই দেখবো প্রশ্ন আসবে। তারপর এইখানে মনে রাখবা হুয়ের মানে মানে হু কি কি ধরনের ডিসিশন নিছে এই কোভিড নিয়ে, কে প্রথম কোভিড থেকে সর্বপ্রথম মুক্ত পাইছে, নিউজিল্যান্ড। তারপর এই যে এরকম অনেক যে বিষয়গুলো আছে সেগুলো একটু মাথায় রাখবা, তাহলে রিসেন্টের অটোমেটিক্যালি অনেক কিছু তোমার হয়ে যাবে। রিসেন্ট নিয়ে খুব বেশি পেন খেলে তুমি মেইন জিনিসটাই নষ্ট করে ফেলবা। বুঝতেছো, যেটা তোমার ফোকাস, যেটা তুমি পড়লেই প্রশ্নটা আসবে, আসলেই তুমি অ্যান্সারটা করে ফেলতে পারবা, সেইটা নিয়ে তুমি যদি না কান্নাকাটি না কইরা যেগুলা হাজার হাজার প্রশ্ন পইরাও যেটা তুমি মানে আসলে আবার নাও পারতে পারো, সেটা নিয়ে আর কি মানে মারামারি করার কোনো প্রয়োজন আছে? যেমন বললাম 196টা রাষ্ট্রের তুমি মুদ্রা এবং কি বলে রাজধানীর নাম মনে করো তুমি মুখস্থ করলা, কিন্তু মুখস্থ করার পরও পরীক্ষা হলে যে তুমি ভুলে যেতে পারো, এরকম হওয়ার সম্ভাবনা আছে একটা টাপ দিয়ে দিলে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তুমি যেইটা হচ্ছে অনেক কিন্তু আসলেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা স্কিপ করবা, স্কিপ দ্যাট। 1 নাম্বার আসলে আমি ছেড়ে দিলাম, আর বাকিগুলো তোমার ঠিক আছে, তাই না? তবে বিজনেস ফ্যাকাল্টির প্রশ্ন সোজা থাকবে, এটা এটা মাথায় রাখো, ঠিক আছে? প্রশ্ন খুব বেশি টাফ থাকবে না, খুবই ইজি থাকবে, ইজি মানে ক্রাইটেরিয়ার প্রশ্ন থাকবে। আচ্ছা, এবার আমরা ইংলিশে যাব, আমি নিউ লিঙ্ক দিচ্ছি, এখন এটা কেটে যাবে। হ্যাঁ,